চুমুকে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন খান বাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউটের মহাপরিচালক AFM এনামুল হক। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা জানি যে প্রতি বছর বইমেলা উপলক্ষে অনেক বই আসে আপনাদের, তো এবার কি কি বই এসেছে বইমেলা উপলক্ষে? হ্যাঁ, বইমেলায় খান বাহাদুর ইনস্টিটিউটের বেশ কিছু বই আসছে এবার। আমরা খান বাহাদুর আহসানুল্লাহ লেখা একটি ইংলিশ বই, দ্য হোলি কোরআন, জিউস অ্যান্ড খ্রিস্টানস, এটার উপরে বই আসছে বাংলা মওলুদ শরীফ। খান বাহাদুর আহসানুল্লাহর উপরে গবেষণা গ্রন্থ এসছে ডক্টর গোলাম মঈনুদ্দিন সাহেবের লেখা খান বাহাদুর আহসানুল্লাহ বিশ্বাস ও জীবন দর্শন, এবং একটি যুগান্তকারী বই কবিতায় আল কোরআন, কাব্যে আল কোরআন, আমাদের বিশিষ্ট কবি আসম বাবর আলী সাহেব লিখেছেন সেটি, এবং খান বাহাদুর আহসানুল্লাহর কিছু গুণী ভক্তদেরকে নিয়ে কয়েকটা জীবনী সিরিজও প্রকাশিত হয়েছে। আমাদের সামনে বইগুলো রাখা আছে, আমরা একটা একটা করে বই দর্শকদেরকে দেখিয়ে দেব, এবং সেই সাথে আপনি যদি একটু ডিটেইলসগুলো বলতেন। আমরা প্রথমেই দেখছি এখানে রয়েছে খান বাহাদুর আহসানুল্লাহ বিশ্বাস ও জীবন দর্শন। এই বইটিতে কোন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন সংক্ষেপে যদি একটু বলতেন। এটি খান বাহাদুর আহসানুল্লাহ যে দর্শন আছে, সে দর্শনটি এখানে এসছে, এবং দর্শনের মূল বিষয় যদি একটি বলি, উনি বিশ্বাস করতেন সত্যতা, পবিত্রতা এবং প্রেমিকতা, এটি মানুষের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। সেটি এসছে ওনার ভীষণ মানুষকে ভালোবাসা, মহব্বতের দর্শন, স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা দর্শন। এরকম জীবনে তার বহু দর্শনকে ওনার, বিশেষ করে হাজার হাজার চিঠি আছে, সেই চিঠিগুলোর থেকে ওনার দর্শনটা উঠে নেওয়ার চেষ্টা করেছেন বিশিষ্ট সাহিত্যিক ডক্টর গোলাম মঈনুদ্দিন। এই বইটি সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। বাংলা মওলুদ শরীফ বইটি অনেক আগে, প্রায় 70 বছর আগে প্রথম প্রকাশ। আমরা এটা রিপ্রিন্ট করেছি। মিলাদ শরীফ বাংলায় কিভাবে পড়তে হয়, আমরা মনে করি সব কিছু আরবিতে পড়তে হয় না, নিজের ভাষায় নিজের মতো করে অনেক কিছু করা যায়, সেটি একটি পরিষ্কার গাইডলাইন এখানে আছে। বইটি হযরত খান বাহাদুর আহসানুল্লাহ যুগান্তকারী গ্রন্থ, সেটি আমরা পুনঃপ্রকাশ করলাম এবার। এবং এই বইটি সম্পর্কে আপনি কথা বলছিলেন, এই বইটি নিয়ে আরেকটু বলবেন। দ্য হোলি কোরআন, জিউস অ্যান্ড খ্রিস্টানস, এটি খান বাহাদুর আহসানুল্লাহ লেখা ইংলিশ বই। এটি মূলত উনি তখন লন্ডনে একটি পত্রিকায় সিরিজ লিখতেন। 6টি সিরিজকে আমরা সংগ্রহ করে একসাথে বই আকারে প্রকাশ করেছি। দ্য ইসলামিক রিভিউ জার্নাল, ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়েছিল 40-এর দশকে। এবং আরেকটি বই দেখতে পাচ্ছি, এবং সেই সাথে আরো অনেক বই রয়েছে, আপনি বলছিলেন যে সেগুলো। এটি আমাদের প্রকাশিত পত্রিকা, এবং এটি আমরা ইয়ারলি প্রকাশ করে থাকি। খান বাহাদুর আহসানুল্লাহর উপরে অনেক গবেষণামূলক এখানে আছে, আর্টিকেল এখানে আছে। আমাদের আরেফিন সিদ্দিকী স্যারের লেখা, অধ্যাপক শমশের আলী স্যারের লেখা সব অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে। খান বাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে আপনারা কি কি ধরনের বই আরো প্রকাশিত করে থাকেন, বা কোন লেখাগুলোকে আপনারা প্রাধান্য বেশি দেন? আমরা মূলত গবেষণাধর্মী বইয়ের উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকি। ইতিহাস, দর্শন এবং বাংলাদেশ সমাজ সংস্কৃতির উপরে গত শতাব্দীতে যে বিবর্তন এসেছে, খান বাহাদুর আহসানুল্লাহ যে সমস্ত বিষয়ে জ্ঞান চর্চা করেছেন, যে সমস্ত বিষয়ে অবদান রেখেছেন, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা গবেষণা করি এবং গবেষণাধর্মী বই প্রকাশ করে থাকি। পাশাপাশি খান বাহাদুর আহসানুল্লাহর মৌলিক রচনা 100-এর উপরে, প্রায় 140টা আমাদের সংগ্রহে আছে, সেগুলো আমরা প্রকাশ করে থাকি, এবং সেগুলো সমাজের জ্ঞান জগতের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করি আমরা। অবশ্যই তাই, এবং এর আগেও যখন আমরা এগুলো নিয়ে কথা বলেছি, তখন আমরা জানতে পেরেছি যে এখন আমাদের যে ডিজিটাল পড়াশোনার ক্ষেত্র, বা এখন আমরা পড়াশোনার ক্ষেত্রে যে চেঞ্জগুলো নিয়ে আসি, সেগুলো কিন্তু তিনি আরও অনেক 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 বছর আগেই ভেবে রেখেছিলেন। তো এই যে আমাদের পড়াশোনার ক্ষেত্রে অথবা প্রত্যেকটা মুহূর্তে যখন আমাদের সমাজ চেঞ্জ হচ্ছে, এই সময় আমাদের যে যুগোপযোগী বিষয়গুলো, সেগুলো তিনি অনেক আগেই ভেবে রেখেছিলেন। এই যে তার জীবন দর্শন অথবা তার এরকম দূরদৃষ্টি, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? যারা সময়ের আগের মানুষ থাকে, যারা পণ্ডিত থাকে, তারা একটি বিষয় সময়ের অনেক আগেই উল্লেখ করে দেয়, যেটা আমরা হয়তো সমসাময়িক মানুষরা বুঝতে পারে না। এরকম একটি উদাহরণ আপনাদেরকে দেই। আমাদের বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, যা পরীক্ষাগুলো নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশের কলেজগুলোকে। ইন্ডিয়াতে এরকম একটি বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে সম্ভবত 86 সালে। কিন্তু খান বাহাদুর আহসানুল্লাহ 1917 সালে ব্রিটিশ গভর্নমেন্টকে, স্যাডলার কমিশনকে লিখিতভাবে বললেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের চাপ কমানোর জন্যে এরকম একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করো। কলকাতা বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র গবেষণা এবং শিক্ষার পেছনে অনেক বেশি আত্মনিয়োগ করার জন্য অনুরোধ করলেন।
পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বললেন। এই যে কথাটি উনি 17 সালে বলেছিলেন, তখন হয়তো মানুষ বুঝতে পারেনি উনি কি বলতে চাচ্ছে বা এর গুরুত্বটা কি, ব্যাপকতাটা কী। কিন্তু তার 70 থেকে 80 বছর পরে সে মানুষ বুঝতে পেরেছে। এরকম বহু বিষয়ে খান বদর আসনার লেখার মধ্যে আছে যে আমরা পরবর্তীতে আবিষ্কার করছি, যা সমসাময়িক মানুষ বুঝতে পারে না। এবং আমাদেরকে এখনও অনেক বিষয় আমাদের কাছে আছে যেগুলো মনে করি সরকার যদি এগুলো বিশ্লেষণ করে অনেক সিদ্ধান্ত নিতে পারবে। অবশ্যই তাই, এবং সেই সাথে বাঙালি মধ্যবিত্ত এবং বুদ্ধিভিত্তিক সমাজের যে উত্থান এবং প্রসার, এটি সম্পর্কে খান বাহাদুর আহসানুল্লাহর যেই মতদর্শন ছিল সেটা একটু আমাদেরকে বলবেন। বাঙালি মধ্যবিত্ত সমাজ, এটির ইতিহাস খুব বেশি দিনের নয়। বিশেষ করে মুসলিম সমাজ 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের ফলে যে আমরা স্বাধীনতার সূর্য হারিয়ে ফেললাম, আমরা মুসলিমরা বিশেষ করে প্রায় 100 বছর চেষ্টা করলাম যে স্বাধীনতা ফিরে পাওয়ার। 1857-তে এসে যে সিপাহী বিদ্রোহ হলো, তখন আমরা বুঝতে পারলাম, বাঙালি জাতি বুঝতে পারলো যে আর যুদ্ধের মাধ্যমে নয়, আমাদের নিজেদেরকে স্বকীয়তা বিকাশ করতে হবে। এবং যখন স্যার সৈয়দ আহমেদ আলীগড় আন্দোলন শুরু করলেন, ঠিক সেরকম একটি সময় খান বদর আসনার জন্ম 1873 সালে। এই সময়ের জন্মে উনি শিক্ষা বিভাগে কর্মরত থাকার ফলে এবং তার ব্যক্তিগত উদ্যোগ এবং প্রচেষ্টায় এই বাঙালি মধ্যবিত্ত যে সমাজটা বিকশিত হয়েছে, উঠে এসেছে, তার পেছনে বহু অবদান আছে। উনি মখদুমি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন 1911 সালে বা 12 সালে। এই লাইব্রেরির প্রতিষ্ঠার মাধ্যমে এই বাংলা, আসাম এবং পূর্ব বাংলা, পশ্চিমবঙ্গ, আসাম, এই বিপুল অধ্যুষিত এলাকায় মানুষের মননে, চিন্তা, চেতনায় পরিবর্তন আনার জন্য একের পর এক প্রকাশনা উনি পরিচালনা করতেন এবং মানুষের কাছে পৌঁছে দিতেন। উনি আনডিভাইডেড বেঙ্গলের এডিপিএ যখন ছিলেন, আমাদেরকে বিষয়টা বুঝতে হবে 1924 থেকে 1929 এই সময়টি অবিভক্ত বাংলা বলতে পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, আসাম, এই বিরাট অধ্যুষিত এলাকার উনি শিক্ষা বিভাগের দায়িত্বে এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সে সময় কিন্তু মহাপরিচালকের পোস্ট ছিল না, ডেপুটি ডিরেক্টরও ছিল না, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পরে এবং মিনিস্ট্রিকে রিপোর্ট করতেন এবং বিরাট একটি কর্মযজ্ঞের মধ্যে। এই সময়ের মধ্যে উনি তার পুরো সময়টা ছিল শিক্ষা বিভাগে। আমাদের কাছে তথ্য আছে, তথ্য অনুযায়ী উনি 5 বছরে 40টা স্কুলকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন। ওনার চট্টগ্রামে চাকরি জীবনে 17 বছরে প্রায় 20 থেকে 22টা স্কুলকে উনি প্রতিষ্ঠা করেছেন এবং অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, হোস্টেল প্রতিষ্ঠা করেছেন। আমরা দেখেছি এর বাইরে যেও নারী শিক্ষার জন্য 1908 সালে একটা নারী শিক্ষা কমিটি হয়, সেখানে উল্লেখযোগ্য সদস্য হিসাবে বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায়, ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে, একটা মাতব্বরের বাড়িতে জেনে নেওয়া শিক্ষা তখন ছিল, এটি কিভাবে করা যায় সেই চেষ্টা করেছেন। এবং তারপরে উনি বিভিন্ন এলাকায় কনফারেন্স করতেন। এই কনফারেন্সের যে রিপোর্ট, এটি সরকারের কাছে পৌঁছে দিয়ে শিক্ষা ব্যবস্থা ইনকর্পোরেট করতেন। এই নানাভাবে যে প্রচেষ্টা করেছেন, এই প্রচেষ্টার ফলেই বাঙালি মধ্যবিত্ত সমাজ উত্থান। খান বদর আসনার একক প্রচেষ্টা অবদান বলবো না, আরও মনীষীদের অবদান আছে, কিন্তু তার এই কার্যক্রমগুলো এই প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে অত্যন্ত সহায়তা করেছে এবং বাঙালি মুসলিম বুদ্ধিজীবীর উত্থান এবং বিকাশে তার বিপুল ভূমিকা এবং অবদান রয়েছে এখানে। আমরা জানি যে তিনি কিন্তু আমাদের সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের যেই বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন বা আমরা অনেক বেশি আগ্রহী, যে বিষয়গুলো নিয়ে কথা বলতে, সেই বিষয়গুলো নিয়ে তিনি অনেক আগে থেকেই চিন্তিত ছিলেন এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন বক্তব্য রেখে গেছেন সেই ক্ষেত্রে। এবং আমরা এটাও জানি তিনি বাংলা ভাষা ও সাহিত্য নিয়েও অনেক কাজ করেছেন এবং সেই সাথে তিনি অনেক কথাও বলে গেছেন এই সম্পর্কে। আপনি যদি একটু বলতেন যে বুদ্ধিভিত্তিক যে আমাদের সমাজের বিকাশ এবং উত্থান, এ সম্পর্কে খান বাহাদুর আহসানুল্লাহর কি বক্তব্য ছিল? আমাদের বুদ্ধিভিত্তিক সমাজ উত্থান এবং ভাষা ও সাহিত্য সব মিলে যদি আমরা দেখি, আমাদের যে 52 ভাষা আন্দোলন, সেখানে আমাদের যে বিজয় এবং যে ভাষা নিয়ে আমরা প্রতি বছর ডিসেম্বর, ফেব্রুয়ারি আসলে আমরা বলি যে সর্বস্তরে বাংলা ভাষা চাই, এই ভাষার ইতিহাস কিন্তু বেশ পুরনো। আমাদের এই অধ্যুষিত এলাকায় অনেকগুলো ভাষার প্রভাব ছিল। বাংলা এতটা প্রভাব ছিল না, ছিল সংস্কৃতের প্রভাব বেশি ছিল। আরবি, ফার্সি, হিন্দি, উর্দু সবদের প্রভাব ছিল এবং মানুষ দ্বিধাবিভক্ত ছিল
আমাদের জাতীয় ভাষা মাতৃভাষা কী হওয়া উচিত, এরকম একটি প্রেক্ষিতে কবিগুরু রবীন্দ্রনাথও নিশ্চিত করে বলতেন, আরও কিছু মনীষী 1918 সালে খান বদর আহসানুল্লাহ স্পষ্ট ভাষায় বক্তৃতা করলেন যে আমাদের জাতীয় ভাষা মাতৃভাষা বাংলা, আমাদের সকল কার্যক্রম সকল প্রকাশনা বাংলা ভাষার মাধ্যমে হতে হবে। এবং তখন আরেকটি বিভেদ ছিল, হিন্দুদের জন্য একরকম বাংলা ভাষা, মুসলমানদের জন্য একরকম বাংলা ভাষা। উনি ভাবতেন যে না, বাংলা এক বাংলা যেটি সকলের জন্য এক হওয়া উচিত, হিন্দু বাংলা মুসলমানি বাংলা বলে আলাদা কোনো ভাষা থাকবে না, সবাই মিলে এই ভাষার আয়ত্ত বৃদ্ধি করতে হবে, শ্রী বৃদ্ধি করতে হবে। উনি যেটা বলতেন যে যদি সঠিকভাবে শব্দজ্ঞান মানুষের না থাকে তাহলে মানুষের বিচার ক্ষমতা পরিপূর্ণ হয় না, বিচক্ষণ ক্ষমতা। আবার এই শব্দ যদি মানুষের অধিক পরিমাণ শব্দ স্টকে না থাকে তাহলে মানুষের জ্ঞান প্রসারিত হয় না। এই যে জ্ঞানকে প্রসার করা এবং চিন্তা শক্তি বিশ্লেষণ শক্তিকে বৃদ্ধি করার জন্যে সঠিক শব্দজ্ঞান এবং বহুল পরিমাণ শব্দজ্ঞানের দরকার। তাই যে বাংলা একাডেমি যে বইমেলা হচ্ছে, আমি মনে করি সেটিরই একটি রূপ যে মানুষকে সুসাহিত্যের প্রতি, সৎ সাহিত্যের প্রতি উৎসাহিত করা, আকৃষ্ট করা। এবং উনি ভাষার উদ্দেশ্য সবসময় বলতেন যে ভাষার রুচি মার্জিত করাই সাহিত্যের উদ্দেশ্য, রুচি কলুষিত করা নহে, খুব পরিষ্কার করে উল্লেখ করতেন। এবং শিশু সাহিত্যের প্রধান উদ্দেশ্য উনি লিখেছেন যে মাতৃভক্তি, দেশভক্তি এবং ঈশ্বর ভক্তি, স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস, এই বিশ্বাসগুলো জন্মাবে হচ্ছে সাহিত্যের মাধ্যমে। সুতরাং সুসাহিত্য পাঠ এবং চর্চা সেগুলো উনি সবসময় উৎসাহিত করতেন। এবং আমাদেরকে, আমরা বাংলাদেশে যে সর্বস্তরে বাংলা ভাষার কথা বলি, কিন্তু দেখেন আমরা প্রতিদিন যে ব্যবহার করি ভাষা, একটি সম্পূর্ণ বাংলা পুরো বাক্য বলি না, ওর মধ্যে অন্য ভাষার শব্দ আমরা ঢুকিয়ে দিই, অন্য ভাষা সাহায্য নিতে হয় না, এটা নিতে হয় কারণ কি, বাংলা ভাষার দুর্বলতা নয়। বাংলা একাডেমির বিবর্তনমূলক যে বাংলা অভিধান আছে সেখানে শব্দের সংখ্যা 1 লাখের উপরে এবং বাংলা মোট শব্দ কয়েক লক্ষ। তাহলে আমরা কেন বিদেশি শব্দের আশ্রয় নিচ্ছি হলো আমি জানি না, আমার প্রচলন নেই, এ কথাটাই বলছি। এইটি উদ্দেশ্য যে যদি আমরা বাংলাকে পুরোপুরি ব্যবহার না করি, অনেক শব্দ অপ্রচলিত হয়ে যাবে, বইয়ে আছে, ডিকশনারিতে আছে, কিন্তু অপ্রচলিত শব্দ যেগুলো বহুল ব্যবহার নেই, তাহলে বাংলা ভাষা কিন্তু আর শুদ্ধ সঠিক বাংলা থাকবে না। এবং উনি ভাবতেন যে ভাষা হচ্ছে সকলের সাধারণ সম্পত্তি, সমস্ত পৃথিবীর সকল মানুষের সাধারণ সম্পত্তি হচ্ছে ভাষা। সুতরাং ভাষার শ্রীবৃদ্ধি করতে হলে সকলের প্রচেষ্টা দরকার। তবে বিশিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব অত্যন্ত বেশি। আমি লক্ষ্য করেছি এটিএন বাংলা সহ অন্যান্য টেলিভিশনগুলো সংবাদ যখন পাঠিত হয় তখন শুদ্ধ বাংলায় সংবাদ বলার চেষ্টা করে, এটি আমাকে উৎসাহিত করে। ঠিক এরকম যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ক্লাস 1 থেকে ক্লাস 10ম শ্রেণী পর্যন্ত এই সময়টাতে শিক্ষকরা যদি অনুধাবন করেন, উৎসাহিত করেন শুদ্ধ বাংলায় কথা বলতে, তাহলে আমরা সর্বস্তরে বাংলা নিয়ে যাওয়ার এক ধাপ এগিয়ে যেতে পারবো। আমরা যদি বাংলা ভাষা এবং শুদ্ধ বাংলা ভাষার চর্চাটা আমরা আরেকটু বাড়িয়ে দিই, তাহলে আমার মনে হয় যে বাংলা ভাষার যেই একটা মুহূর্তে আমরা এখন আছি, যে বাংলা এবং ইংরেজি মিক্স করে বা মিশ্রণভাবে সবাই এটিকে উচ্চারণ করছে বা এইভাবে তারা প্রচলন করছে, এটাকে আমরা এড়িয়ে যেতে পারবো এবং বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগটা আমরা নিশ্চিত করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমি যেহেতু খান বদর আহসানুল্লাহর উপরে গবেষণা করি, দর্শকদের প্রতি আমার আহ্বান, আপনারা খান বদর আহসানুল্লাহ রহমতুল্লাহ বই পড়ুন, তাকে জানুন এবং তার মাজার শরীফ, নলতা শরীফে আসুন, দেখেন সেখানে পরিবেশটা কী। তবে আমি বাংলাদেশ সরকারের প্রতি একটি আবেদন জানাতে চাই যে খান বদর আহসানুল্লাহ জীবনের সর্বক্ষেত্রে উনি প্রথম রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রথম মুসলিম প্রধান শিক্ষক। 1919 সালে উনি প্রথম ইন্ডিয়ান এডুকেশন সার্ভিসভুক্ত হন। 1924 সালে উনি প্রথম মুসলিম এডিপিআই হয় এবং ওনার অবসরের পরে ওই পজিশন আবার ইংরেজরা দখল করে বা কোনো বাঙালি মুসলিম সেই যোগ্যতা অর্জন করতে পারেনি। তা সব জায়গায় যিনি প্রথম, ওনার জন্যে সরকার একটি সুমূল্যায়ন করতে পারে। সেই মূল্যায়নের জায়গাটি আমি মনে করি যে প্রথাগত যে পুরস্কার আছে সেটি না রেখে
অন্য একটি ভাবে তাকে প্রথম একটা বাংলা একাডেমি ওনাকে প্রথম ফেলোশিপ দিয়েছিল 1960 সালে, তাকে প্রথম একটি বিশেষভাবে মূল্যায়ন করতে পারে, তাহলে যদি উনি জাতির নজরে আসে, ওনার যে বিপুল জ্ঞানভাণ্ডার, মানুষ সেখান থেকে উপকৃত হবে। অত পাঠ্যপুস্তকে যদি ওনার জীবনটি অন্তর্ভুক্ত করা যায় তাহলেও মানুষ উপকৃত হবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং চায়ের চুমুকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে সব সময়কার মতো এবারও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অনেক শুভকামনা আপনার প্রতি এবং এটিএন বাংলার প্রতি আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা, যে তারা আমাদেরকে এই কথাগুলো জাতির সামনে উঠিয়ে ধরার সুযোগ দিল। ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। বিস ক্লাব ড্রাই কেক বিস্কুট নিবেদিত চায়ের চুমুকের এই আয়োজনগুলো youtube.com/এটিএন বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।